হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য জিকের ক্লাস রেগুলার বেসিসে 7টার সময় আসছে। আজকে থেকে তোমাদের ইংলিশের ক্লাসও চালু হয়ে গেছে, তোমরা হয়তো ক্লাসটা দেখেছো। তো তোমাদের রেগুলার বেসিসে সব সাবজেক্টের ক্লাসেস থাকবে, পুষ্টি এবং জনস্বাস্থ্যর ক্লাসও খুব শিগগিরই আমরা নিয়ে আসতে চলেছি। তো তোমাদের থেকে একটাই শুধু আমার কাছে চাওয়া, সেটা হচ্ছে যে তোমরা এই ভিডিওগুলো শেয়ার করো, তোমরা যেখানে দেখছো সেখানে একটু লাইক করে দাও, একটু কমেন্ট করো যে ক্লাসেসগুলো করছো, যে কোয়েশ্চেনগুলো করছি সেগুলোর অ্যান্সার করার চেষ্টা করো। তাহলে তোমাদের প্রিপারেশন কিন্তু এই ভিডিও দেখার মাধ্যমে অনেকটা কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের ক্লাসের প্যাটার্ন সবাই জানো, যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি। আমরা বেশ কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করব, প্র্যাকটিস করার সাথে সাথে যত আশেপাশের ইনফরমেশান যেগুলো আমাদের রিলিভেন্ট দরকার আছে সেগুলোই আমরা জানবো। ঠিক আছে, তাহলে চলে আসি আজকের আমাদের ফার্স্ট কোয়েশ্চেনে। আজকের আমাদের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে ভাগীরথী এবং অলকানন্দার মিলনস্থলের নাম কি? চারটে অপশন: বিষ্ণুপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ এবং দেবপ্রয়াগ। ভাগীরথী এবং অলকানন্দার মিলনস্থলের নাম কি? এটা দেখার আগে আমি একটা ছবি তোমাদেরকে দেখিয়ে নিই। এই হচ্ছে আমাদের প্রয়াগগুলো যেগুলো তৈরি হচ্ছে। প্রয়াগ জিনিসটা কি? দুটো নদীর মিলনস্থলকে আমরা বলি প্রয়াগ। তাহলে ফার্স্ট এই যে কালারের যে নদীটা আমরা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে অলকানন্দা। কি নাম বললাম? এটার নাম অলকানন্দা। ঠিক আছে, অলকানন্দা, অলকানন্দা। ওকে, তো আমরা জানি গঙ্গার উৎপত্তি কোথা থেকে? গঙ্গার উৎপত্তি হচ্ছে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে। ঠিক আছে, এবার এই যে অলকানন্দা যে নদীটা বেরাচ্ছে সেখানে দেখো এসে যুক্ত হচ্ছে ধৌলি গঙ্গা। ধৌলি গঙ্গা যুক্ত হচ্ছে যেখানে, সেটাকে আমরা বলছি কি? বিষ্ণুপ্রয়াগ। অর্থাৎ একটা নদী নামতে নামতে বেশ কিছু আরও নদী তার সাথে এসে যুক্ত হচ্ছে। তাহলে ধৌলি গঙ্গা যুক্ত হলো অলকানন্দার সাথে, তারপর আরেকটু এগিয়ে গেল নন্দাকিনী নামক একটা নদী যুক্ত হলো যার নাম হচ্ছে নন্দপ্রয়াগ। তারপরে আরেকটু এগিয়ে যায় পিণ্ডার গঙ্গা যুক্ত হলো যার নাম হচ্ছে কর্ণপ্রয়াগ। তারপরে আরেকটু এগিয়ে গেলে মন্দাকিনী যুক্ত হলো যার নাম রুদ্রপ্রয়াগ। তারপরে এই অলকানন্দার সাথে যুক্ত হচ্ছে দেখো ভাগীরথী। ভাগীরথী যুক্ত হয়ে এখানে নাম হচ্ছে দেবপ্রয়াগ। অর্থাৎ গঙ্গা নদীর উৎপত্তি স্থলের নাম কি? ভাগীরথী। গঙ্গা নদীর উৎপত্তি স্থলের নাম হচ্ছে ভাগীরথী। কোথায় উৎপন্ন হচ্ছে? গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে এই গঙ্গা নদীর ভাগীরথী নামে উৎপত্তি হচ্ছে। তারপর সেটা এই যে অলকানন্দা বিভিন্ন নদীর সাথে মিলিত হতে হতে এসে এই যে জায়গাটায় এসে একসাথে মিলিত হচ্ছে। তার মানে এই কোশ্চেনটার অ্যান্সার কি হয়ে যাবে? এবার সবাই বলো। ভাগীরথী এবং অলকানন্দার মিলনস্থলের নাম হচ্ছে দেবপ্রয়াগ। ভাগীরথী এবং অলকানন্দার মিলনস্থলের নাম হচ্ছে দেবপ্রয়াগ। বাদ বাকি যেসব প্রয়াগগুলো আছে যেগুলো থেকে আমাদের কোশ্চেন আসতে পারে সেগুলোও কিন্তু আমরা জেনে গেলাম। নেক্সট, মালগুড়ি ডেজ। মালগুড়ি ডেজ বইটির লেখক কে? চারটে অপশন: খুশবন্ত সিং, অরুন্ধতী রায়, অমৃতা প্রীতম, আর কে নারায়ণ। আমরা জানি মালগুড়ি ডেজ বইটির লেখক, যারা বলছো অপশন ডি তারা একদম কারেক্ট। আর কে নারায়ণ হচ্ছেন মালগুড়ি ডেজ বইটির লেখক। চলে যাই আমরা আমাদের পরের কোয়েশ্চেনে। পরের কোয়েশ্চেন কি বলছে? ভারতের জাতীয় আয়ে নিম্নের কোন সেক্টরের অবদান সব থেকে কম? অর্থাৎ যে জিনিসগুলো ভারতে তৈরি হচ্ছে বা যেখান থেকে টাকা রোজগার হচ্ছে সেগুলোকে আমরা বিভিন্ন সেক্টরে ভাগ করে নিই। অর্থাৎ ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয়ের মধ্যে কোন সেক্টর থেকে কত টাকা আসছে। তাহলে আমাদের আগে কি জানতে হবে? সেক্টরগুলো কি কি? যদি হুট করে প্রশ্ন করা হয় যে এটা কোন সেক্টরের মধ্যে পড়ে, এরকম প্রশ্নও আসতে পারে। তো সেক্টরগুলো আমরা দেখে নিই। দেখো এখানে আমি সেক্টরগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ইংলিশে লেখা আছে, আমি বাংলা করে বলে দিচ্ছি। প্রাইমারি সেক্টর, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর এবং টার্সিয়ারি সেক্টর, এই তিনটে মেইন সেক্টরে আমরা ভাগ করে নিচ্ছি। প্রাইমারি সেক্টরে কি কি কাজ হয়? দেখো মেইনলি এগ্রিকালচার হচ্ছে প্রাইমারি সেক্টরের কাজ। যেমন ধরো তারপরে ধরো আগাছা পরিষ্কার করা, বিভিন্ন ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ, সেগুলো আনঅর্গানাইজ কাজের মধ্যে পড়ে। অর্থাৎ সেগুলোর কোনো ডাইরেক্টলি আমরা এরকম তো না নথি দিই ওদেরকে ট্যাক্স দিতে হয়, এরকম তো কিছু নেই। তার মানে এগুলোকে বলা হচ্ছে আনঅর্গানাইজ সেক্টর। ঠিক আছে, নেক্সট র ম্যাটেরিয়াল যদি কিছু তৈরি করা হয়
মেইন জিনিসপত্র ধরো কিছু তৈরি করা হচ্ছে, সেই জিনিসপত্রগুলো যে তৈরি করা হচ্ছে সেগুলো ফেলছি আমরা প্রাইমারি সেক্টরের মধ্যে। মেইনলি এগ্রিকালচার, এখান থেকে হচ্ছে কোশ্চেন আসে, মেইনলি এগ্রিকালচারকে বলা হয় প্রাইমারি সেক্টর। সেকেন্ডারি সেক্টরের মধ্যে কি চলে আসবে? ম্যানুফ্যাকচারিং, অর্থাৎ বিভিন্ন জিনিসপত্র তৈরি করা, সেই এগ্রিকালচারকে কাজে লাগিয়ে তৈরি করা, বিভিন্ন প্রসেসিং করা। যেমন ধরো এগ্রিকালচার থেকে আমরা পাচ্ছি আখ, চাষবাসের মাধ্যমে আমরা পাচ্ছি আখ, এটা পড়ে যাবে কোথায়? এটা পড়ে যাবে প্রাইমারি সেক্টরের মধ্যে। কিন্তু আখ থেকে আমরা তৈরি করছি কি? চিনি, চিনি পড়ে যাবে কোথায়? চিনি চলে আসবে এই প্রসেসিং অফ ম্যাটেরিয়ালস বা সেকেন্ডারি সেক্টরের মধ্যে। তাহলে টারশিয়ারি সেক্টর কি জিনিস? এবার ধরো জিনিসটা তৈরি হয়ে গেল, সেগুলোকে ডিস্ট্রিবিউট করতে হবে বিভিন্ন জায়গায়, ডিস্ট্রিবিউটাররা থাকে না, বিভিন্ন বিস্কুট ফিস্কুট যে ডিস্ট্রিবিউশন হয়, তাহলে বিস্কুট যে বানানো হচ্ছে সেটা চলে আসবে কোথায়? সেকেন্ডারি সেক্টরে। বিস্কুটটা যে বিভিন্ন জায়গায় দোকানে দোকানে পৌঁছে যাচ্ছে এবং দোকান থেকে যে লোকগুলো বিক্রি করছে সেটা চলে আসছে কোথায়? টারশিয়ারি সেক্টরে। ঠিক আছে, এইভাবে আমরা ভাগ করে নিই। সার্ভিস সেক্টর, ধরো আইটিতে কেউ কাজ করে, ঠিক আছে, সফটওয়্যারের কাজ করে, সেগুলোও সব চলে আসবে টারশিয়ারি সেক্টরে। এবার আমরা চলে যাই আমাদের কোয়েশ্চেনে। আশা করি এই জায়গাটা সবাই বুঝতে পেরেছো। তাহলে ভারতের জাতীয় আয় নিম্নের কোন সেক্টরের অবদান সব থেকে কম? প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। এর মধ্যে সব থেকে কম অবদান রয়েছে কিসের? সব থেকে কম অবদান রয়েছে প্রাইমারি সেক্টর। একটা জিনিস বোঝো, প্রাইমারি সেক্টরের মধ্যে মেইন জায়গাটা হচ্ছে এগ্রিকালচার। এগ্রিকালচারের মধ্যে ভারতের ওয়ার্কিং পপুলেশন, যারা কাজ করার যোগ্য, আমি তো ভাবতে পারি না যে একটা 7 বছর বা 8 বছরের বাচ্চা কাজ করবে বা একটা 70 বছরের বয়স্ক বৃদ্ধ বা মহিলা কাজ করবে, সেটা আমরা এক্সপেক্ট করি না। অর্থাৎ যে কাজের যে বয়সটা আছে সেই বয়সের 50%-এর কাছাকাছি লোক কিন্তু আমাদের এই প্রাইমারি সেক্টরে বা এগ্রিকালচারে কর্মরত রয়েছে। কিন্তু এই প্রাইমারি সেক্টরের ভারতের অর্থনীতিতে যে কন্ট্রিবিউশনটা আছে, যেই পরিমাণ টাকা ওখান থেকে আসছে, সেটা কিন্তু সব থেকে কম। সব থেকে বেশি কোথায়? সব থেকে বেশি হচ্ছে টারশিয়ারি সেক্টরে, তার থেকে কম হচ্ছে সেকেন্ডারি সেক্টরে, তার থেকেও কম হচ্ছে আমাদের প্রাইমারি সেক্টরে। অর্থাৎ সার্ভিস বেসড ইন্ডাস্ট্রি থেকে আমরা বেশি পয়সা রোজগার করে থাকি। নেক্সট, কপিল ধারা জলপ্রপাত দেখতে পাওয়া যায় কোন নদীর উপরে? কোন নদীর উপরে আমরা কপিল ধারা জলপ্রপাতটা দেখতে পাই? 4টে অপশন, সবরমতী, গঙ্গা, নর্মদা নাকি তপতী। যারা বলছো অপশন সি তারা একদম কারেক্ট, অর্থাৎ এটার অ্যান্সার হয়ে যাবে সি, নর্মদা। 4 নম্বর কোয়েশ্চেন, এর অ্যান্সার হয়ে যাবে সি, নর্মদা। সবসময় কিন্তু কোয়েশ্চেন নাম্বার দিয়ে অ্যান্সার করবে, আদারওয়াইজ আমি কিন্তু মিলিয়ে চেক করার সময় তোমাদের অ্যান্সার চেক করে সঠিকটা বলতে পারবো না। নেক্সট, তোমরা যারা বেঙ্গল কম্বাইন্ড কোর্সে ভর্তি হতে চাইছো কিন্তু প্রসিডিওর, অনেক কলস আসছে আমাদের কাছে, বাট তোমরা প্রসিডিওরটা বুঝতে পারছো না, তাদের জন্য বলে দিই, বিশাল কিছু ডিফিকাল্ট প্রসেস নয় বেঙ্গল কম্বাইন্ড কোর্সে এনরোল করা। আমাদের যে অ্যাপ রয়েছে প্রতিষ্ঠা অ্যাপ, সেম নামে সেম লোগো, প্রতিষ্ঠা অ্যাপ রয়েছে, সেই অ্যাপের মধ্যে গেলে পরে অ্যাপটা যদি তোমরা ডাউনলোড করো নিজেদের নাম ফোন নাম্বার দিয়ে, সেখান থেকে কিন্তু তোমরা ডাইরেক্টলি কোর্সেস বলে একটা সেকশন আছে, ওখানে গেলে পরে ডাইরেক্টলি তোমরা বেঙ্গল কম্বাইন্ড এই কোর্সটা দেখতে পারবে। এর মধ্যে তোমাদের এই কোর্সটায় একবার এনরোল করে নিলে, অর্থাৎ 689 পে করলে, তোমার ফোনপে, গুগল পে, যে কোনো রকমের অনলাইন পেমেন্ট দিয়ে তুমি পেমেন্ট করলে পরে, তারপরে তুমি মক টেস্ট থেকে শুরু করে রেকর্ডেড ক্লাস এবং রেগুলার বেসিসে প্রত্যেক সপ্তাহে আমাদের যে লাইভ ক্লাস চলে, সেই টোটালটা তোমরা পেয়ে যাবে এই 689 টাকার মধ্যে 1 বছরের জন্য। এতে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যত সরকারি চাকরির পরীক্ষা আছে, পিএসসি, ক্লার্কশিপ, মিসেলিনিয়াস, পুলিশ বা আইসিডিএস, সব কিন্তু এর মধ্যে কভার করা হবে। ওকে, চলে যাই আমরা পরের কোশ্চেনে। বিশ্ব এইডস দিবস পালিত হয় কবে? বিশ্ব এইডস দিবস পালিত হয় কবে? এইডস কথাটার ফুল ফর্ম কি? এইডস কথাটার ফুল ফর্ম আমি বলবো না, এটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এইডস এই কথাটার ফুল ফর্ম কি? এইডস কথাটার ফুল ফর্ম তোমরা কমেন্টে জানাবে। এবার হচ্ছে কোয়েশ্চেন, 1 ডিসেম্বর, 1 অক্টোবর, 1 মার্চ নাকি 2রা ফেব্রুয়ারি, এর মধ্যে থেকে বিশ্ব এইডস দিবস পালিত হয় কবে? 1 ডিসেম্বর। এই টাইপের কোয়েশ্চেন কিন্তু আগের বছরও আমি আসতে দেখেছি আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পারে। নেক্সট, টার্টারিক অ্যাসিড পাওয়া যায় নিম্নের কোনটিতে? টার্টারিক অ্যাসিড পাওয়া যায় নিম্নের কোনটিতে? টার্টারিক অ্যাসিড পাওয়া যায়, একদম কারেক্ট যারা বলছো বি, তেঁতুলে পাওয়া যায় এই টার্টারিক অ্যাসিড। নেক্সট, মাথার চুল এবং নখে কোন প্রোটিন পাওয়া যায়? মাথার চুল এবং নখে কোন প্রোটিন পাওয়া যায়? দেখবে বিভিন্ন যে বড় বড় সব সেলুনগুলো, মানে মেয়েদের যেসব বিউটি পার্লার যেগুলোতে আছে, সেগুলোতে গেলে পরেই তখনই বলা হয় যে মাথায় এই একটা পার্টিকুলার ট্রিটমেন্টটা করুন, ঠিক
ঠিক আছে, মানে ওই প্রোটিনটার অভাব দেখা দিচ্ছে, তার জন্য হয়তো আপনার চুল পড়ে যাচ্ছে বা চুল সাদা হয়ে যাচ্ছে বা চুলের বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। তো এই প্রোটিনটা কি, যেটা মাথার চুল এবং নখে দুটোর মধ্যেই আছে, এটার নাম হচ্ছে কেরাটিন। দেখবে সেলুনে বলে থাকে কেরাটিন ট্রিটমেন্ট করান, তাহলে আপনার চুল ঠিক হয়ে যাবে। অর্থাৎ কি বলা হচ্ছে, যেই প্রোটিনটা আপনার ন্যাচারালি মাথার মধ্যে তৈরি হওয়ার কথা সেটা হয়তো আপনার হচ্ছে না, যেই কারণে আপনার চুল পড়ে যাচ্ছে বা চুলের বিভিন্ন রকম সমস্যা আপনি ফেস করছেন। চলে যাই আমাদের পরের কোয়েশ্চেনে। নিম্নের কোনটি এক ধরনের কাণ্ড? কাণ্ড, ফল মূল নয়, কাণ্ড। এর মধ্যে থেকে কোনটা হচ্ছে কাণ্ড? আলু, গাজর, মিষ্টি আলু নাকি চাল কুমড়ো? এর মধ্যে থেকে কাণ্ড কোনটা? কাণ্ড হচ্ছে আলু। আলু হচ্ছে বেসিক্যালি কাণ্ড, ঠিক আছে, কাণ্ডটাই আলু, আমরা যেটা খুব কনজিউম করি। ইভেন আমাদের বাঙালিদের তো একটা ব্যাপার আছে, আমরা বিরিয়ানিতেও আলু খাই। সারা ভারতবর্ষে আর কোথাও বিরিয়ানির মধ্যে আলু দেওয়ার প্রবণতা নেই। আলু ভারতবর্ষে কিন্তু আগে থেকে চাষ হতো না। ভারতবর্ষে আলুর চাষ শুরু করেছিল পর্তুগিজরা, ঠিক আছে। তো পর্তুগিজরা মোটামুটি যে ঘাঁটি পশ্চিমবঙ্গে গেড়েছিল, সেই জায়গা থেকেই আলুর চাষ ধীরে ধীরে কিন্তু সারা পশ্চিমবঙ্গে, কারণ পশ্চিমবঙ্গের আবহাওয়া এই আলু চাষের জন্য বেস্ট। চলে যাই আমরা পরের কোশ্চেনে। নিম্নের কোনটি প্রাকৃতিক পলিমার? নিম্নের কোনটি প্রাকৃতিক পলিমার? চারটে অপশন, সেলুলোজ, পিভিসি, টেকনোল, নাইলন। দেখো পিভিসি বা নাইলন, এগুলো আমরা নাইলনের দড়ি দেখেছি, নাম শুনেছি আমরা, নাইলনের দড়ি আমরা বলি। পিভিসি যে পাইপগুলো যে তৈরি করা হয় সেগুলো হচ্ছে সব পিভিসি পাইপ, এগুলো সব আর্টিফিশিয়ালে তৈরি করা হয়, বা ইভেন টেকনোল এটাও আর্টিফিশিয়ালে তৈরি করা হয়। একমাত্র সেলুলোজ ফাইবার বা সেলুলোজ হচ্ছে একটা ন্যাচারাল পলিমার বা প্রাকৃতিক পলিমার। চলে যাই আমরা নেক্সট কোয়েশ্চেনে। তার আগে আমরা দেখে নিই যে তোমরা যারা আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার, যেমন বেঙ্গল কম্বাইন কোর্স বললাম, ওটা সবার জন্য, শুধুমাত্র আইসিডিএস এর জন্য নয়। শুধুমাত্র আইসিডিএস এ যারা প্রিপারেশন করতে চাইছো তাদের জন্য রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার জন্য নোটস, মক টেস্ট এবং রচনা। এটার সম্পর্কে যদি তোমরা জানতে চাও, টোটাল তোমাদের যা যা সিলেবাস আছে এই কটা কোর্সের মধ্যে টোটালটা কভার করা আছে, প্লাস তুমি মক টেস্টও প্রিপেয়ার করে নিতে পারবে। তোমার সব মিলিয়ে হয়তো 150-200 টাকার কাছাকাছি খরচা হবে। এর জন্য তুমি কল করতে পারো 9088890010। চলে যাই আমাদের পরের কোয়েশ্চেনে। ওকে, নেক্সট। নিম্নের কোনটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত? নিম্নের কোনটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত? চারটে অপশন কি কি? নীলগিরি পর্বত রেলপথ, দার্জিলিং হিমালয়ান রেলপথ, কালকা সিমলা রেলপথ নাকি এদের সবকটি? এর মধ্যে থেকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে কিন্তু সবকটি অন্তর্ভুক্ত। তো তিনটের নামই আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ইউনেস্কো কি জিনিস? ইউনেস্কো হচ্ছে ইউনাইটেড নেশনসেরই একটা চাইল্ড অর্গানাইজেশন, ঠিক আছে, ইউনাইটেড নেশনসেরই একটা চাইল্ড অর্গানাইজেশন। নেক্সট চলে আসি আমরা পরের কোশ্চেনে। আলেকজান্ডার ফ্লেমিং কি আবিষ্কার করেছিলেন? পেনিসিলিন, নিউক্লিয়াস, ডিএনএ নাকি কোষ? এর মধ্যে থেকে আলেকজান্ডার ফ্লেমিং কি আবিষ্কার করেছিলেন? আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করেছিলেন, যারা বলছো এ একদম কারেক্ট, পেনিসিলিন। পেনিসিলিয়াম নামক ছত্রাক থেকে উনি পেনিসিলিন আবিষ্কার করেছিলেন। এবং এই যে আবিষ্কারটা ছিল, এটা উনি একদম গবেষণা করছেন তখন হট করে আবিষ্কার হয়ে গেল এরকম নয়। ওই পেনিসিলিয়াম ছত্রাক হুট করে তিনি বেশ কিছুদিনের জন্য ভ্যাকেশনে গেছিলেন এবং ভ্যাকেশন থেকে ফিরে দেখছেন ওই একটা ছত্রাক তৈরি হয়ে গেছে এবং সেটাকে টেস্ট করে দেখতে পাচ্ছেন, মানে টেস্ট করিয়ে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু অনেক রকম কাজে আমাদের লাগছে। ওকে, তো পেনিসিলিন আমাদের কি কি কাজে লাগে সেটাও আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আমি কিন্তু চেক করব এবং চেক করে জানাবো তোমাদের ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। চলে যাই পরের কোশ্চেনে। বিরজু মহারাজ কোন নৃত্যের সঙ্গে যুক্ত? মণিপুরি, কত্থক, শাস্ত্রীয় নাকি মোহিনীঅট্টম? এর মধ্যে থেকে বিরজু মহারাজ কোন নৃত্যের সাথে যুক্ত? আমরা সবাই জানি বিরজু মহারাজ ইজ ভেরি ফেমাস ফর কত্থক, ঠিক আছে। আজকের টোটাল এই 12টা কোয়েশ্চেন ছিল। কারা 12র মধ্যে কত স্কোর করলে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আমি কমেন্ট চেক করব কে সব থেকে বেশি স্কোর করছে এবং সেই অনুযায়ী পরের দিন যারা ভালো স্কোর করেছে তাদের কথা কিন্তু আমি অবশ্যই পরের দিনের ভিডিওতে জানাবো, ঠিক আছে। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।